বিশ্বকর্মা পুজো শেষ। শরৎ এন্ট্রি নিয়েছে শহরে। শরতের আকাশের এক অদ্ভুত মায়া। চেনা কলকাতা, চেনা পথঘাট, চেনা বাসস্টপ সাজছে নতুন রূপে। পুজো আসছে, শরৎ এসেছে। তাহলে ওই বুকের মধ্যে বেজে উঠল ঢাক। চলো টুক করে একটু বেরিয়ে আসা যাক। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো। কথায় আছে, যে পারে সে আপনি পারে। এই আমার উল্টো দিকের ভদ্রলোক আধ ঘন্টা পরেই ঘুমিয়ে পড়লেন, অত হই হট্টগোলের মধ্যেও। কিছুটা এগিয়ে যেতে দুধারের দৃশ্যপট বদলে যেতে থাকলো। সেই চিরাচরিত বাংলার রূপ বর্ষার পরে আরো সবুজ, আরো সবুজ। মোটামুটি 2 ঘন্টা জার্নি ছিল। বেশ কিছুক্ষণ বসার পরে দরজায় এসে দাঁড়ালাম। এই সবুজটা না চোখ মন জুড়িয়ে দিচ্ছে একেবারে। এসেও পড়লাম আমাদের আজকের গন্তব্য টাকিতে। স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা টোটো ধরলাম। এবার আমরা শাশ্বতীর সঙ্গে ওর ভাই এবং ওর মাও এসছে। শাশ্বতীর মুখের হাসি জানান দিচ্ছে যে ও একটু বেশি খুশি হয়েছে এবার। খুবই স্বাভাবিক, বাপের বাড়ির লোকজন সঙ্গে থাকলে কে না খুশি হয়। এই আমরা 10 মিনিটের টোটো যাত্রা এসে পৌঁছলাম আমাদের আজকের থাকার ঠিকানা, টাকি রিভারভিউ গেস্ট হাউস। এর 3 তলায় 2টি ঘর আমাদের জন্য ছিল, 301 এবং 302। চলুন ঘরগুলো দেখানো যাক। এই হচ্ছে আমাদের ঘর, ছিমছাম সুন্দর ঘর। মোটামুটি প্রয়োজনীয় জিনিসপত্র সবই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এর সব থেকে উল্লেখযোগ্য বিষয়টা হলো, ঘরে বসে খাটে শুয়ে আপনি নদী এবং ওপারের বাংলাদেশের শোভা উপভোগ করতে পারবেন। আর এই যে বাইরে বেরিয়ে এলাম, আবার দেখুন হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে। নদীর জলের উপর বৃষ্টি পড়ছে। কি অদ্ভুত যে লাগছে না, কি বলবো, যেন জলের পরে জলের আলপনা। এই বেরোলাম সামনেই টোটো স্ট্যান্ড, মানে টাকির ওই রাজবাড়ি ঘাট যেটা মূল প্রাণকেন্দ্র সেটি। এই যে দেখুন লেখা আছে আই লাভ টাকি। অদ্ভুতভাবে দেখেছি জানেন, যেখানে আই লাভ টাকি বা আই লাভ কার্শিয়াং লেখা থাকে তার আশপাশটা বেশ নোংরা হয়। সত্যি আমরা এটা ভুলে যাই যে ভালোবাসার অন্যতম শর্তই হচ্ছে যত্ন। যাকে এবার এখান থেকে একটা টোটো নিয়ে আমি রওনা দিলাম টাকির জমিদার বাড়ি, যাকে পূবের বাড়িও বলা হয়। এই যে টাকির জমিদার বাড়ি, এটা রায়চৌধুরীদের বাড়ি। এখানে দুর্গাপুজো হয় এবং স্থানীয় মানুষদের কাছে এই পুজোর বিরাট আকর্ষণ। আগে বাইরের দিকটা দেখে নি। এই যে সামনে হচ্ছে পুকুর, তখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল দেখেছেন। আর এই যে ঘুরে যাচ্ছি এই মাঠ, এবং এই সামনে হচ্ছে দুর্গা দালান। আর দুর্গা দালানের ঠিক সামনে দেখুন বলির জায়গা। সম্ভবত এখন আর পাঠা বলি হয় না, চাল কুমড়ো বলিই হয় যতদূর শুনলাম। প্রচণ্ড বৃষ্টি আর বাজ আবার পড়তে লাগলো, তাই জন্য এবার বাড়ির ভেতরে ঢুকে পড়লাম। পুরনো দিনের জমিদার বাড়ি, পরিবর্গা। সত্যি বলতে কি, বাইরের দিকটা অতটা এখনো সংরক্ষণ করা হয়নি, কিন্তু শুনছি যে জমিদার বাড়ির খানিকটা বাণিজ্যিকভাবে প্রকাশ পেতে চলেছে কিছুদিনের মধ্যেই।
তখন এখানে হয়তো থাকা এবং খাওয়ারও ব্যবস্থা হবে, বেশ একটা রাজসিক ব্যাপার হবে, যেরকম কলকাতা শহরের এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজবাড়িতে হয়ে থাকে। যাই হোক, এই ঘুরতে লাগছে, এই এসে পৌঁছলাম রায়চৌধুরীদের যে চণ্ডী মণ্ডপ সেইখানে। এই ভদ্রমহিলা তখন সাজানোর কাজে ব্যস্ত আছেন। আর এই হচ্ছে দুর্গা দালান। প্রতিমা তৈরির কাজ এখনো শেষ হয়নি, কিন্তু সবে একটা লেয়ার রং পড়েছে। আর মজাটা দেখুন, ছেলে মেয়ে এমনকি অসুরেরও চোখ ফুটে গেছে, অথচ মায়ের এখনো চোখ ফোটেনি। শুনেছি মহালয়ার পরে কোনো বিশেষ তিথিতে এই চক্ষুদান হবে। এই সময় রায় চৌধুরী বাড়ির পরবর্তী প্রজন্মের লোকেরা আসেন, আর স্থানীয় মানুষরা তো থাকেই। খুব ধুমধাম করে পুজো হয়, এবং এটাও বলা আছে যে এই পূবের জমিদার বাড়ির ঠাকুর যতক্ষণ না বিসর্জন হচ্ছে ততক্ষণ এখানে আর কোনো ঠাকুর বিসর্জন হয় না। যাই হোক, এবার ওখান থেকে বেরিয়ে আমি এগিয়ে এলাম 400 বছরের পুরনো কুলেশ্বরী কালী মন্দিরে। বিগ্রহের হাতগুলো রূপোর, এবং গোটা গায়ে মাথার মুকুট সব সোনা। এখানে কিছুক্ষণ কাটিয়ে আবার আমি আমাদের হোটেলের উদ্দেশ্যে পা বাড়ালাম, কারণ তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে। এবার ফিরে এসে ঘরে শুয়ে শুয়ে একাই খানিকটা এ দৃশ্য উপভোগ করা। কখনো একা, কখনো কয়েকজন মিলে গল্প গুজব, এই করতে করতেই দুপুর গড়িয়ে এলো। দুপুরের খাওয়া দাওয়া ছিল অনবদ্য। আমরা প্রথম গেলাম জোড়া শিব মন্দির। এটা বিভিন্ন সময় বাংলা চলচ্চিত্রে উঠে এসছে, এই ফ্রেমটি আপনারা দেখে থাকবেন। এবার সেখান থেকে আমরা গেলাম, তখন অনেকটা সন্ধ্যা ঘনিয়ে আসছে। পৌঁছলাম যেখানে বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল। তবে আজ থেকে বছর 4 আগে যখন এসেছিলাম তখন বাড়িটা অনেকটা অবিকৃত অবস্থাতেই ছিল, যেরকম ভাঙাচোরা আমরা শুটিংয়ে দেখেছিলাম, ছবিতে দেখেছিলাম, সেরকম। আজকে অনেকটা জায়গায় মেরামত করে সিমেন্ট করে দেওয়া হয়েছে, ওই আর কি, সেই পুরনো এসেন্সটা পাবেন না। যাই হোক, অন্ধকার হয়ে এসেছিল তো। এবার আমরা এখান থেকে বেরোলাম। টাকিতে সবাই বলছিল একটা নতুন জায়গা তৈরি হয়েছে, টাকির মলদ্বীপ। তা চলুন সেই মলদ্বীপের উদ্দেশ্যে এগোই। কিন্তু মলদ্বীপের যাওয়ার রাস্তা আর যা ঝাঁকুনি, কি বলবো আর আপনাদের, মানে ক্লান্ত লাগছিল। এই এসে পৌঁছলাম টাকির মলদ্বীপে। যাক, এখানে 20 টাকা করে এন্ট্রি ফ্রি। এই হচ্ছে টাকির মলদ্বীপ। আসলে এখানে বেশ কিছু বিলাসবহুল রিসোর্ট করেছে, মুদ্রা কথা হচ্ছে এটাই। আর এই আলো ফোয়ারা এসব দিয়ে একটা জায়গা তৈরি হয়েছে। একে মলদ্বীপ বলতেও পারেন, কেন যে মলদ্বীপ নাম দিয়েছে আমি জানি না, তবে ওই আর কি। ফিরে এলাম আমাদের হোটেলে, খানিক গল্প গাছা, তারপরে আস্তে আস্তে আরও রাত গভীর হচ্ছে। ঠিক আমাদের ঘরের সামনে একটা নৌকো দুলছে, হালকাভাবে দুলে চলেছে। কিছু রাত চলে যাক সময়ের সব কথা ভুলে, সূর্য রঙিন হবে সে সকাল তোমাকেই ছুলে। দেখা হবে কাল সকালে, কালকে মহালয়া। সকালে কোথাও ঘুম ভাঙল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের আওয়াজে। বাইরেই কোথাও কেউ চালিয়েছিল,
ভেসে আসছিল। কেন জানি না বহুদিন ধরেই আর মহালয়াটা আমার শোনা হয় না, বা শুনলেও মনটা বড্ড উদাস করে দেয়। যাকে বারান্দায় এসে দাঁড়ালাম। মহালয়ার দিন সকলেই বেশ সেজে গুজে বেরিয়েছে, আর এই যে কিছু স্কাউটের দল, এরা টাকির রাস্তাটা পরিষ্কার করতে বেরিয়েছে তাদের প্রজেক্টের জন্য। আমি বাড়ি থেকে প্রথমে নিচে নেমে এসে ওই টাকি পৌরসভার আগেই একটা চায়ের দোকানে একটু চা খেলাম। এখানে আবার চট করে ছবি তোলা যায় না, ছবি তুলতে দেখলে বিএসএফ বারণ করে। যাই হোক, চা খেয়ে এবার আমি নদীর পাড় ধরে হাঁটতে শুরু করি। বহু মানুষ তখন বিভিন্ন হোটেলের সামনে দাঁড়িয়ে আছে, ছবি তুলছে, সেলফি রিল বানাচ্ছে কেউ কেউ। আমি হাঁটতে থাকি। আবার কখনো কানে আসে জলের আওয়াজ। দেখি কালভার্টের উপর দিয়ে দাঁড়িয়ে দেখি তীব্র গতিতে জল এগিয়ে যাচ্ছে একটা ছোট্ট খাড়ির মধ্যে দিয়ে গিয়ে ইছামতিতে মিশছে। কি চমৎকার যে লাগে না, কি বলবো। আরও খানিকটা হাঁটি, নদীর পাড়ে দাঁড়াই। আহা, কমলা সূর্য যেন মিহি দানা হয়ে ছড়িয়ে পড়ছে জলের উপর। কি মায়াবী যে লাগছে না, ফ্যান্টাস্টিক। কচুরপানার স্রোতগুলো কিরকম উত্তর থেকে দক্ষিণে বইছে জলে ভাসতে ভাসতে। আবার তার বেশ কিছুক্ষণ বাদেই হয়তো দেখলাম দক্ষিণ থেকে উত্তরের দিকে আসছে। আমাদেরও তো ফেরার সময় এসে গেল। আমরা 11টা নাগাদ বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে। এবার আমরা হাসনাবাদ স্টেশনে চলে এলাম। ওখান থেকেই ট্রেন ধরব। হ্যাঁ, একদম ফাঁকা ছিল ট্রেন। বসে পড়লাম। ট্রেন ছেড়েও দিল নির্দিষ্ট সময়ে। যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে, গানে গানে দিয়েছিলে চুরি করে অগোচরে। যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে, গানে গানে দিয়েছিলে চুরি করে অগোচরে। সময় যে তার হলো গত, নিশি শেষের তারার মতো হলো গত। সময় যে তার হলো গত, নিশি শেষের তারার মতো হলো গত। তারে শেষ করে দাও শিউলি ফুলে, মরণ সাথে আমার রাত পোহালো। শারদ প্রাতে আমার রাত পোহালো। বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহা
আমার রাত পোহার